গল্প নিমগ্ন। লেখনীতে সুমনা সাথী। শাকচুন্নি। একসাথে এক ঘরে সারা রাত কাটানোর পরেও বলছো একে অপরকে চেনো না। সাধু সাজলে চলবে না এখানে। সমাজের চোখ ফাঁকি দিতে চাও? এসব ঢাকঢোল বাজিয়ে হবে না। এই অপবাদের একমাত্র পথ বিয়ে। গ্রামের মোড়ল হুকুম দিলেন। আর চারপাশের লোকগুলো মাথা নেড়ে সায় দিল। অন্ধবিশ্বাস আর আত্ম অহংকারে ভরা চোখগুলো যেন দুটো তাজা প্রাণকে গিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাইয়ান হতচকিত। শরীর জ্বলে উঠছে রাগে, অভিমানে। বিয়ে করতে হবে মানে? একটা অচেনা, অজানা মেয়েকে সে কেন বিয়ে করবে? সে তো কোনো অন্যায় করেনি। সে তো জীবন বাঁচাতে এগিয়ে গিয়েছিল। অথচ এই সমাজ, এই লোকেরা তাকে অপরাধী বানিয়ে দিয়েছে। তার পাশে আতঙ্কিত মুখে দাঁড়িয়ে এক অষ্টাদশী কিশোরী। বোঝার চেষ্টা করছে তার অপরাধটা কি। চারপাশে মানুষের ভিড়। তাদের চোখে মুখে ঘৃণা, রাগ আর চাপা ফিসফাস। মানুষ নামের প্রাণীরা নিজেদের বিচারক বানিয়ে ফেলেছে। দুজন তরুণ তরুণীরা ভাগ্য নিজেদের হাতে তুলে নিয়েছে তারা। তাইয়ানকে মারধর করা হয়েছে। তার অপরাধ সে প্রতিবাদ করেছিল। সমাজের নিয়ম মানতে চায়নি। কাজী ডেকে আনা হলো। তড়িঘড়ি করে পাতানো হলো বিয়ের মঞ্চ। কাজী তাইয়ানের কাছে তার নাম এবং বাবার নাম জানতে চাইলে সে কোনোমতে রাগ সংবরণ করে কাটা ঠোঁটে উচ্চারণ করল, তাইয়ান মজুমদার। বাবা রফিকুল্লাহ মজুমদার। মেয়েটির নাম জিজ্ঞেস করা হলে তাইয়ান জানালো সে নাম জানে না। কথাটা শুনে লোকগুলো তাইয়ানের উপর আবারও চড়াও হতেই মেয়েটা শেষমেশ ক্ষীণ গলায় উচ্চারণ করল, নূর। নূরজাহান তালুকদার। বাবার নাম নিহারণ তালুকদার। তারপর বাকিটা যেন ঘোরের মতো। বাকি সবকিছু লোকগুলোই ঠিকঠাক করল। বিয়ে শেষ। লোকজন ফিরে গেল। মুহূর্তে ফাঁকা হয়ে গেল জায়গাটা। পাশ থেকে একজন তাইয়ানকে বলল বাড়িতে ফোন করতে। তবে তাইয়ান জানালো সে এখনই বাড়ি ফিরে যাবে, তাই ফোন করার দরকার নেই। জাহান মুখ তুলে তাকাতে পারছে তাইয়ানের দিকে। কি বলবে, কিভাবে শুরু করবে সেটাই বুঝতে পারছে না। কয়েক ঘন্টা আগে পরিচয় হওয়া অচেনা ছেলেটা নাকি তার স্বামী। হঠাৎই সে শুনতে পেল গভীর একটা কণ্ঠস্বর, চলুন, আমাদের যাওয়া উচিত। তাইয়ানের কথাটা কানে আসতেই জাহান একবার নিজের দিকে তাকালো। পরনে কালকে রাতে তাইয়ানের দেওয়া একটা টি শার্ট আর প্যান্ট। গায়ে একখানা চাদর জড়ানো। এই অবস্থায় কোথায় যাবে? কার কাছে? ভাবনার মধ্যে আবারও তাইয়ানের গলা শোনা গেল, ভিতরে গিয়ে নিজের পোশাক পরে আসুন। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বিয়ে করেছি আপনাকে, অথচ নাম জানলাম একটু আগে। আর তারও আগে জেনেছি আপনি মরতে চেয়েছিলেন। এখনো অনেক কিছু জানার বাকি। জাহান কিছু বলল না। চুপচাপ উঠে ঘরের দিকে এগিয়ে গেল। বাড়িটাতে নাসিমা বেগম একাই থাকেন। তিনি কাল রাতে চিৎকার করে গ্রামবাসী ডেকে এনেছিলেন। সকালে ঘরে তালা দিয়ে গিয়েছিলেন মেয়ের বাড়ি। রাতে ঝড় বৃষ্টির কারণে ফিরতে পারেননি। ফিরে এসে দেখেন তার ঘরের তালা ভাঙা আর ঘরের ভিতর দুজন যুবক যুবতী। সেই দৃশ্য দেখে রাগে ভয় গলা ছেড়ে চেঁচিয়ে উঠেছিলেন তিনি। তখন হয়তো শোনেননি তাদের কোনো কথা। এখন সব জেনেও যেন মুখে বাক্য নেই তার। তিনি তার কাজের জন্য কিছুটা লজ্জিত বোধ করছেন।
নূর ভিতরে চলে গেলে তাইয়ান উঠোনের মাটিতে ধপ করে বসে পড়ল। চোখে তার দূর আকাশের অদূরে। ঢাকা থেকে বন্ধুবান্ধবদের সঙ্গে বেরিয়েছিল একটা ট্যুরে। ঘুরতে ঘুরতে নদীর ধারে একা বসেছিল, প্রকৃতির ডাকে সাড়া দিতে। ঠিক তখনই সামনে নদীতে এক মেয়েকে উপর থেকে পড়ে যেতে দেখে উঠে দাঁড়ায় সে। কোনোমতে ইজ্জত বাঁচিয়ে ভেবেছিল মেয়েটাকে বাঁচানো দরকার। ব্যাগ খুলে রেখে তড়িঘড়ি করে ঝাঁপিয়ে পড়ে নদীতে। টেনে তোলে মেয়েটাকে। মেয়েটা তখন নিস্তেজ। সিপিআর করে পানি বের করেও জ্ঞান ফেরেনি। চারদিকে তাকিয়ে দেখল ফাঁকা, বন্ধুদের দেখা নেই। সূর্য তখন অস্তাচলে। ঝড় আসে হঠাৎ, সঙ্গে প্রবল বৃষ্টি। মেয়েটাকে ফেলে যেতে পারেনি তাইয়ান। কোলে করে নিয়ে কাছের একটা বাড়িতে গিয়ে বহু ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে তালা ভেঙে ভিতরে ঢুকেছিল সে। একটু পরে জাহান বেরিয়ে এল। কালকের ভেজা জামাকাপড়ই পরে নিয়েছে। যদিও এখনো খানিকটা স্যাঁতস্যাঁতে, তবে আর কি বা করার ছিল। সামনের উঠোনে চোখ পড়তেই দেখল তাইয়ান বসে আছে একটু দূরে। আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। জাহান চুপ করে তাকিয়ে রইল তাইয়ানের দিকে। লোকটার গায়ে সাদা রঙের টি শার্ট, যার গায়ে খানিকটা ধুলো মাটি লেগে আছে। সম্ভবত গ্রামবাসীদের ধস্তাধস্তির সময়কার দাগ। চোখে মুখে একরকম ক্লান্তি। ঠোঁটে শুকনো রতের রেখা। মুখের ডান পাশে হালকা গোলাভাব। জাহানের বুকের ভিতরটা কেঁপে উঠল। এই মানুষটি তো তাকে বাঁচাতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে। সে নিজে মরতে চেয়েছিল, কিন্তু মরেনি। মাঝখান থেকে তাকে বাঁচাতে গিয়ে এই মানুষটা কিনা অযথা ঝামেলায় আটকে গেছে। জাহান টিপটিপ পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তাইয়ানের পাশে। তাইয়ান একবার তাকালো তার দিকে। চোখে কোনো অভিযোগ নেই, শুধু একটা নির্লিপ্ততার দৃষ্টি। তারপর মুখ ঘুরিয়ে নিচের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তা আপনার পরের পরিকল্পনাটা কি? আচমকা এমন প্রশ্নে জাহান একটু থমকে গেল। কি? বললাম, এরপর কি করবেন? আবার পাহাড়ে উঠে ঝাঁপ দেবেন? মানে এখনো মরার ইচ্ছে আছে? না, মানে নিজে মরতে চেয়েছিলেন, পারেননি। কিন্তু আমাকে মরার মতো ফাঁদে ফেলে দিয়েছেন ঠিকই। মরার স্বাদ নিশ্চয়ই মিটে গেছে আপনার। তা বাড়ির ঠিকানা দিন, পৌঁছে দিই আপনাকে। জাহানের চোখের কোণে অশ্রু টলটল করে উঠল। কি আশ্চর্য, সে তো শুধু নিজেকে শেষ করতে চেয়েছিল। অথচ এক মুহূর্তের ভুলে আরেকটা মানুষের জীবন কতটা অনিশ্চয়তা এনে ফেলেছে। এমন একটা বিয়ের পর কেই বা সহজে মেনে নেবে তাকে? তবু ফিরে যাওয়ার পথ তো আর নেই। পথ এখন দুইটা, এক হচ্ছে পাহাড় থেকে আবারও ঝাঁপ দেওয়া, আর দুই। জাহান গলায় হালকা কাঁপুনি নিয়ে বলল, জানি আমার জন্য আপনি অনেক বড় বিপদে পড়েছেন, তার জন্য দুঃখিত। তবু যদি কিছু মনে না করেন, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন। মানে, আমি বাড়ি ফিরতে চাই না। কেন চাই না সেটা রাতেই আপনাকে বলেছিলাম। ভুল বুঝবেন না, আমাকে স্ত্রী হিসেবে নিয়ে যেতে হবে না। একজন আশ্রিতা বা কাজের লোক হয়েই থাকব। শুধু আমাকে কিছুদিন থাকতে দেবেন। পরে না হয় আপনার সমস্যা হলে আমি অন্য কোনো ব্যবস্থা করে নেব। তাইয়ান মুখ ফিরিয়ে হাসল। উপহাস নয়, বরং বিস্ময়। আপনি কি পাগল? আমাকে কতটুকু চেনেন যে এভাবে আমার সঙ্গে যেতে চাইছেন? আর বললেন, কাজের লোক। আমাকে দেখে কি বিল গেটস মনে হয়? আমার নিজেরই তো কাজকর্ম নেই, আর আমি কাজের লোক রাখব? মানে আপনি? তাইয়ান একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ,
আমি সেই লোক যার অবস্থা রাস্তায় বসা ফকিরের চেয়ে খারাপ। ওরা অন্তত চাইতে পারে, আমি তো চাইতেও পারি না, দিতে তো পারি না। আপনাকে খুব সামান্য দেনমোহরে বিয়ে করেছি, জানেন তো? তাও সেটা দেওয়ার মতো সামর্থ্যও নেই আমার। বলুন, এমন একজনকে আপনি স্বামী হিসেবে মানবেন? জাহান চুপ করে গেল। তাইয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে উঠে দাঁড়ালো, কিছু বলতে যাবে ঠিক তখনই জাহান মুখ তুলে বলল, আপনি যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে আপনার সঙ্গে নিয়ে যেতে রাজি হন তাহলে আমি যাব। আর আমি দেনমোহরও চাইব না, সত্যি বলছি। আপনাকে যতটুকু জেনেছি এতটুকুই আপনার সাথে যাওয়ার জন্য যথেষ্ট। তাইয়ান থেমে গেল, কিছু বলল না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার দিকে। জাহান ধীরে ধীরে চোখ খুলল, মাথাটা ভারী। চারপাশে তাকিয়ে বুঝতে পারল জায়গাটা তার চেনা নয়। ঠান্ডা মেঝেতে সে শুয়ে আছে। মনটা দ্বন্দ্বে পড়ে গেল। মরার পর কি কেউ এভাবে ঘরের মেঝেতে পড়ে থাকে? কবর দিল কে? এমন তো হওয়ার কথা নয়। শেষবারের মতো সে মনে করতে পারল সে তো পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল। তাহলে এখানে এলো কিভাবে? চোখ ঘোরাতে দেখল একজন ছেলেকে। ছেলেটা বিছানার পাশে দাঁড়িয়ে আছে। মুখে বিরক্তির ছাপ। মাঝারি গড়ন, উচ্চতা প্রায় 5 ফুট 8 হবে এমনই। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে জাহানের দিকে। জাহান ভয় পেয়ে একটু পিছিয়ে গেল। গলা কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? আমি তাইয়ান। আপনাকে নদী থেকে তুলে এনেছি। কিভাবে পড়লেন নদীতে? জাহান চুপ। কি বলবে বুঝতে পারল না। তাইয়ান বিছানায় বসে বলল, আমি তো কথা বলছি, আপনি শুনছেন তো? আপনি কে? কোথা থেকে এলেন? কিভাবে বা পড়লেন? কেউ কি ধাক্কা দিয়েছিল? জাহান ধীরে ধীরে উঠে দাঁড়াল। শরীরটা এখনো ভিজে। বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। জানালার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকছে। জাহান গভীর নিঃশ্বাস ফেলল, তারপর বলল, আপনি আমাকে কেন বাঁচালেন? আমি মরতে চেয়েছিলাম। তাইয়ান হালকা হাসল। একটু তাচ্ছিল্যের সুরে বলল, আহা, আগে যদি বলে দিতেন তাহলে আপনাকে বাঁচানোর এত কষ্ট করতাম না। জানেন, আপনাকে তুলে আনতে আমাকে কি কি করতে হয়েছে? ফালতু ঝামেলা। আমি তো ভাবছিলাম আমি ভালো কাজ করেছি। সব কষ্ট বৃথা। জাহানের বুকটা যেন কেঁপে উঠল। চোখে জল চলে এলো। কিছুক্ষণের জন্য বুঝতে পারল না কি করা উচিত। পাগল পাগল লাগছে তার। সে টেবিলের উপর রাখা ছুরিটা হাতে নিল। নিজকে শেষ করে দেওয়ায় তার লক্ষ্য। কিন্তু তাইয়ান তৎক্ষণাৎ ছুরিটা কেড়ে নিল। ছুঁড়ে ফেলে দিল দূরে। পাগল নাকি আপনি? এখানে মরলে আমি জেলে যাব। বুঝলেন? জাহান কিছুটা পিছিয়ে গেল। তাইয়ান বলল, আপনারা মরতে এত ভালোবাসেন কেন? জানেন, এই পৃথিবীতে প্রতিদিন কত মানুষ বেঁচে থাকার জন্য লড়াই করে? কেউ না খেয়ে, কেউ কত শত যন্ত্রণা নিয়ে, কেউ ভিক্ষা করে। তাদের জীবন আপনাদের মতো মরে যাওয়ার মতো সহজ নয়। তাদের কাছে বেঁচে থাকাটাই অনেক বড় যুদ্ধ। অথচ আপনি মরতে চান। মৃত্যুটা আপনাদের কাছে কি এত মজা? জাহানের চোখ থেকে চুপচাপ জল পড়তে লাগল। সে মাটিতে বসে পড়ল। হাঁটু জড়িয়ে নিয়ে চুপচাপ কান্না।
তাইয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল, কিছু বলবে কিনা ভাবছিল। তখন জাহান বলল, কোথা থেকে যেন হঠাৎ বুকের ভেতর জমে থাকা কথাগুলো বেরিয়ে এলো। গলার স্বর কেঁপে কেঁপে উঠল তার। আপনি জানেন না, বেঁচে থাকাটাই আমার জন্য শাস্তি। বলতে পারেন, কেন বাঁচব আমি? কার জন্য বাঁচব? এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। একটানা কতটুকু কষ্ট পেলে মানুষ স্বেচ্ছায় মরতে চায়, আপনি কি জানেন? অনেক আগেই বাবা মাকে হারিয়েছি। এরপর যার হাত ধরে বাঁচতে চেয়েছিলাম, সে ছিল একটা ধোঁকাবাজ। টাকার জন্য সে আমাকে ভালোবাসার নাম করে বিক্রি করে দেবে বলেই নিয়ে গিয়েছিল। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি। এখন আমার আর কোথাও ফেরার পথ নেই। বাড়ি ফেরা আর সম্ভব না। আপনি বলুন, আমার সামনে কি আর কোনো রাস্তা খোলা আছে? তাইয়ান কিছুক্ষণ নীরব থাকল। তারপর চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আপনার কথা শুনে খারাপ লাগলো। সত্যি, মনটা একটু খারাপ হলো। তবে জানেন, আমার মনে হয় না এই কষ্টের জন্য মরতে হবে। আপনি বলতে পারেন হয়তো আমি আপনার জায়গায় নেই, তাই বুঝতে পারছি না। তবে সত্যি বলতে মরাটা সবকিছুর সমাধান নয়। তাও আপনি মরতে চাইলে মরবেন, সমস্যা নেই। সকাল হলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তখন আপনি যেভাবে খুশি, যেখানে খুশি, যেদিকে খুশি মরতে পারেন। তাতে আমার কিছু আসে যায় না। তবে একটা কথা মনে রাখবেন, এখানে এখন আপনি মরতে পারবেন না। তাই এগিয়ে গেল জানালার দিকে। একটু থেমে, হালকা বিরক্ত হয়ে বলল, আমি তো আপনার জন্য ঝামেলায় পড়েই গেলাম। ফোনটা নদীতে পড়ে গেল। আপনাকে তুলতে গিয়ে সব গেল গোলমাল। কি একটা ঝামেলা। ঘরের ভিতরে কিছুক্ষণ নিস্তব্ধতা। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ে চলেছে। তাইয়ান চুপচাপ জানালার ধারে দাঁড়িয়েছিল। হঠাৎ কি মনে হলো, আবার ফিরে এলো। গলা খাকারি দিয়ে বলল, এই যে শুনছেন, ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবেন? এক কাজ করুন, খুলে ফেলুন। জাহান অবাক হয়ে তার দিকে তাকালো। চোখ বড় বড়। কি? হ? এইভাবে তাকাবেন না, আমি সেই মানে বলিনি। আসলে বলতে চাইছি, আপনি ভেজা কাপড়ে থাকলে সর্দি জ্বর হবে। আমি আপনাকে খুলে দিতাম, মানে। না না, আমি বলছি আমি তো ছেলে, আপনি তো মেয়ে, মানে বুঝতেই পারছেন। আর কি বলবো? একটা কাজ করুন, জামা কাপড় বদলে ফেলুন। আমি বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছি। তাইয়ান দরজার দিকে পা বাড়ালো। তখন জাহান বলল, কিন্তু জামা কাপড় পাবো কোথায়? তাইয়ান হালকা হেসে বলল, ওইখানে আমার একটা ব্যাগ আছে। দেখুন, লুঙ্গি নাই, কিন্তু প্যান্ট জামা আছে। আর এই মুহূর্তে আপনার জন্য রাজকুমারীর মতো ড্রেস জোগাড় করতে পারবো না, কাজ চালিয়ে নিন। জাহান কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। বাসের জানালা দিয়ে বাহিরে তাকিয়ে এসবই এতক্ষণ ভাবছিল জাহান। হঠাৎ তাইয়ানের গলা তার চিন্তায় ধাক্কা দিল। কি হলো? নামুন, আমরা এসে গেছি। জাহান তাড়াহুড়ো করে তাকালো। তাইয়ান বাস থেকে নেমে একটা রিকশা ডাকল। রিকশা ছুটল বৃষ্টির ভেজা রাস্তা ধরে। শহরের কোলাহল ফেলে তারা ঢুকে পড়ল এক চুপচাপ গলিতে। রিকশাটা এক জায়গায় এসে থামল। তাইয়ান বলল, চলেন, বাকিটা হেঁটে যেতে হবে। জাহান তার পেছনে পেছনে হাঁটতে লাগল। পথটা সরু, দেয়ালের ফাঁকে ফাঁকে বুনো ঘাস জন্মেছে। হালকা বৃষ্টির ছাট এসে গায়ে পড়ছিল। অবশেষে তারা এসে দাঁড়ালো একটা ছোট্ট, দোতলা বাড়ির সামনে। বাড়িটার রং নীল, তবে কেমন যেন মলিন হয়ে গেছে।
কিছু কিছু জায়গা থেকে রং উঠে গেছে, পুরনো দেয়ালের ফাঁকে ফাঁকে শেওলা ধরেছে। সময়ের হাত থেকে কিছুই তো পুরো বাঁচে না। তাইয়ানের পেছনে পেছনে জাহানও ঢুকে পড়ল বাড়িটার ভিতর। উঠোনের মাটিতে বৃষ্টির ছাপ স্পষ্ট। একটা মাঝবয়সী মহিলা উঠোনে বসে কি যেন করছিলেন। তাইয়ানকে দেখে উঠে এলেন তাড়াতাড়ি, কিন্তু জাহানকে দেখে থমকে গেলেন। তার মুখে বিস্ময়ের ছাপ। তিনি গলা বাড়িয়ে ঘরের ভিতরে থাকা একজনকে ডাক দিলেন, জোবান, এই জোবান। তাইয়ান চলে এসেছে। একটু পরেই ঘর থেকে একটা ছেলে বেরিয়ে এলো, চোখে মুখে হাসি। তাইয়ানের দিকে এগিয়ে এসে বলল, আরে ভাই, তুই কোথায় ছিলি? জানিস কত চিন্তা করেছিলাম তোকে নিয়ে। সাথে এটা কে? তাইয়ান একবার জাহানের দিকে তাকালো। জাহান মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। জোবানের দিকে তাকিয়ে একটু হেসে বলল, সব বলছি, আগে বল তোরা আমাকে ফেলে রেখে কিভাবে চলে এলি? যদি আমি মরে যেতা? জোবান হালকা হাসল, এক পা বাড়িয়ে তাইয়ানের পায়ে ঠেলে দিল। শালা, মরার কথা আর বলবি তো তোকে লাথিয়ে শেষ করে দেব। কালই তো আমাদের ফেরার কথা ছিল। তোর জন্য কি সবাই অপেক্ষা করবে নাকি? আর কে বলেছে তোকে ফেলে এসেছি? ইকোনো আর বিশাল তো এখনো ওইখানেই আছে, তোকে খুঁজে মরছে হয়তো। তুই কোন চুলায় গেছিলি শুনি? সাথে এটা কে? তোর বউ। এক মুহূর্ত নীরবতা। আশেপাশে কেউ কিছু বলছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। বাড়িটা জোবানদের। তাইয়ান, ইকোনো আর বিশাল এখানে ভাড়া থাকে। তাদের বাড়ি আলাদা আলাদা শহরে, এখানে পড়াশোনার জন্য আছে। জোবানের বাবা নেই, মায়ের সাথে সে একাই থাকতো বাড়িতে। দোতলা বাড়ির উপরে দুইটা রুম। একটাতে জোবান থাকতো, অন্যটা ফাঁকা। তাই বিশালকে বন্ধু হিসাবে থাকতে দিয়েছিল। তারপর তাইয়ান যোগ হল। সর্বশেষ ইকোনো। জোবানের মা ফিরোজা সবাইকে নিজের ছেলের মতোই দেখেন, এমনকি ওদের রান্নাও করে দেয়। তাইয়ানের থেকে সবটা শোনার পর সবাই অবাকই হয়েছিল প্রথমে। তারপর সবটা কিছুটা স্বাভাবিক হয়েছে। ফিরোজা জাহানকে তার সাথে নিয়ে গেছেন। জেবান আর তাইয়ান বসে আছে বারান্দায়। তাইয়ান গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে। জোবান কি যেন খুঁজে পেল হাসির মধ্যে। তখন থেকে থেমে থেমে হেসে উঠছে, যেন একটা বিরাট আনন্দের কথা শুনেছে। যেন এরকম কথা শোনার জন্য সে বহুদিন অপেক্ষা করছিল। তাইয়ান বিরক্ত হয়ে বলল, কি হাসিস কেন ছাগলের মতো? আমি মরার মতো হয়ে আছি, তুই হাসিস? জোবান হেসে হেসেই বলল, তো কি হাসতে নেই? বিয়ে করে বউ এনেছিস, বিয়ে মানে ম্যারেজ। তোর কি মনে হয় এতদিন এত পড়ে পড়ে আমি শিখি নাই বিয়ে মানে ম্যারেজ? জোবান কাঁধে হাত রেখে বলল, আরে ভাই, এত রাগ করিস না। তুই বিয়ে করেছিস, খুশি হ। সরকারি চাকরিও নাই, মাথায় টাক পড়েও নাই, এর মাঝেই বউ পেয়ে গেছিস। দেখ, কপাল খারাপ হলেও ভাগ্য ভালো। এখন একটু হাস, চিল কর। তোকে দেখে মনে হচ্ছে এই বুঝি হার্ট অ্যাটাক করবি। তাইয়ান দীর্ঘশ্বাস ফেলল। তোর কাছে ব্যাপারটা মজার, আমার কাছে তো জীবন মরণও। চাকরি নাই, নিজের খরচ টিউশনির টাকায় চলে। ওকে কি খাওয়াব, কোথায় রাখবো কিছুই জানি না। আব্বু যদি শুনে, কি জবাব দেব? তোর কি মনে হয় আমার এই কট ম্যারেজের কথা উনি বিশ্বাস করবে? আমার উপর ভীষণ রাগ করবে। তুই এত ভাবিস না, সব ঠিক হবে। আমি, ইকোনো, বিশাল আমরা সবাই তো আছি। আমরা একটা রুমে থাকবো, তোরা আর একটা রুমে। হয়ে গেল।
বিষয়টা ততটা সহজ নয় রে। হবে ভাই, হবে। তুই দেখ, সব ঠিক হয়ে যাবে। জোবান উঠে দাঁড়িয়ে গেল। বলল, চল, ইকোনো আর বিশালকে ফোন করে বলি তুই ফিরে এসেছিস। সঙ্গে বউ এনেছিস, ওরা শুনলে তো লাফিয়ে লাফিয়ে আসবে। আবার অ্যাটাক বা স্ট্রোকও করতে পারে, সিউর না। ফিরোজা বেগম তাইয়ান আর জোবানকে বাজারে পাঠালেন। নতুন বউ কিছু কেনাকাটা করতেই হয়। জোবান আর তাইয়ান মিলে বেশ কিছু জিনিস নিয়ে আসলো। এরই মধ্যে বিশাল আর ইকোনেও চলে এসেছে। চারজন মিলে সন্ধ্যার আগেই ঘরটাকে গুছিয়ে ফেলল। ঘরের কোণে পড়ে থাকা পুরনো বই, অকারণে রাখা এক গাদা জিনিস সরিয়ে ফেলা হলো। ঘরটা যেন হঠাৎ নতুন করে প্রাণ পেল। জাহান চুপ করে বসে আছে। বুকের ভিতরটা রীতিমত কাঁপছে তার। ফিরোজা বেগম তাকে বসিয়ে রেখে একটু আগেই চলে গেছেন। ঘরটা নিস্তব্ধ হয়ে এসেছে। জাহান চারদিকে তাকিয়ে দেখল। খুব সাধারণ একটা ঘর। মাঝারি মাপের একটা খাট, এক কোণে একটা পুরনো আলমারি, পাশেই একটা টেবিল আর একটা র্যাক। ঘরটা খুব বড় নয়, তেমন কিছু নেইও। কিন্তু এই ঘরেই বোধহয় ওর নতুন জীবন শুরু হবে। জাহান জানালার দিকে তাকিয়ে থাকল। চাঁদের আলো জানালার গ্রিল ছুঁয়ে এসে পড়েছে মেঝেতে। এমন দিনটা সে কখনো কল্পনাও করেনি। কোথা থেকে কিভাবে এই জীবনের মোড়ে এসে দাঁড়িয়েছে সে নিজেও বোঝে না। বুকের ভেতরটা কেমন করে উঠল, যেন হঠাৎ করে কোনো গভীর নদীর পাড়ে এসে পড়েছে, অথচ সাঁতার জানে না। সবকিছু কেমন শান্ত, অথচ সেই শান্তির মধ্যে জাহানের বুকের ভিতর একটা না বলা অস্থিরতা। এখন কি তবে এই ঘরেই থাকবে সে? এই মানুষগুলোর সঙ্গেই কাটবে তার দিন? নতুন, পুরনো, কে জানে। হাসির ধ্বনি কানে এসে জাহানের ঘোর ভাঙিয়ে দিল। বাইরে তাইয়ান জোবানদের সঙ্গে কথা বলছে। কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে হাসির মৃদু কম্পন বাতাসে মিশে আসছে। অজানা আশঙ্কায় জাহানের বুকের মধ্যে এক অদ্ভুত আন্দোলন শুরু হলো। হৃদস্পন্দনের গতি বাড়তে শুরু করেছে। সে আপন মনে আরো কিছুটা নিজেকে গুটিয়ে নিল। কিছুক্ষণ পরই কোনো হঠাৎ করেই তাইয়ানকে ঘরের ভিতর ঠেলে দিয়ে বাইরে থেকে দরজাটি বন্ধ করে দিল। তাইয়ান থমকে দাঁড়ায়। তার দৃষ্টি পড়ে বিছানার ধারে সংকুচে বসে থাকা সেই নববধূর দিকে। লাল রঙের সুতি শাড়ি জড়ানো শরীর, নাকের ডগায় ছোট্ট সোনার নাকফুল, দুটি সিটি গোল্ডের রুলি জাহানের হাতে জড়িয়ে। এগুলো তাইয়ানের দেওয়া। তাইয়ান পা বাড়ায়, আবার থেমে যায়। এই অচেনা পরিস্থিতির ভারে যেন তার সাহস ভেঙে পড়ছে। জাহান ধীরে ধীরে বিছানা ছেড়ে এগিয়ে আসলো। তাইয়ান বুঝে উঠতে পারে না কি ঘটছে চারপাশে। তার অবাক ভাব কাটে তখন, যখন সে দেখে জাহান তার পায়ের কাছে নতজানু হয়ে সালাম করতে উদ্যত। তাইয়ান বিস্ময়ে জিজ্ঞেস করে, কি করছেন আপনি? জাহান ধীরকণ্ঠে মাথা নিচু করে উত্তর দিল, আন্টি বলেছে এটা নিয়ম, এসবের প্রয়োজন নেই। আমার মনে হয় এসব নিয়ম কানুনের তেমন মূল্য নেই। জাহান নীরব থাকে। মুখের কোণে একটুখানি সংকোচের রেখা। ধীরে ধীরে আবার সে বিছানার এক প্রান্তে গিয়ে বসে পড়ে। তাইয়ানও খানিকক্ষণ চুপ করে থেকে এগিয়ে আসে। কিছুটা দূরত্ব রেখে বসে পড়ে বিছানার অপর কোণে। সময়ের শূন্যতায় দুজনের মাঝখানে কিছু অজানা শব্দহীনতা জমে ওঠে। তাইয়ান হঠাৎ জিজ্ঞেস করে, এইভাবে অচেনা এক পুরুষের সঙ্গে একই ঘরে ভয় করে না আপনার? অচেনা মানুষটির সঙ্গে তো এক চেনা সম্পর্কে জড়িয়ে গেছি আমি। আর আপনাকে ভয় পাবো কেন? যদি আপনি খারাপ হতেন তবে খারাপ কাজ করার অবকাশ তো আপনার অনেক আগেই ছিল, তাই না? তাইয়ান একটু হাসে। সে আবার বলে,
আমার সম্বন্ধে নিশ্চয়ই আপনার অনেক প্রশ্ন আছে? স্বাভাবিক। না থাকলেই থাকাটাই বরং অস্বাভাবিক হতো। আপনার কিছু জানার ইচ্ছে নেই? আপনি বলতে চাইলে শুনব। আমার নাম তাইয়ান মজুমদার। বয়স 24 চলছে। রাজলক্ষ্মীপুরের এক সাধারণ স্কুল শিক্ষকের বড় ছেলে আমি। আমাদের সংসারে অভাব যেমন আছে, তেমনি ছোট ছোট সুখও আছে। বাবা একজন পরিশ্রমী মানুষ। ছোট ভাইবোন আছে আমার। একজন 15 বছরের, নাম তারাফ। অন্যজন তারা, বয়স মাত্র 10। তাদের পড়াশোনার ভার, সংসারের টানাটানি সব মিলিয়ে বাবার কাঁধে অনেক বোঝা। বাবার আয় বর্ষর নয়, তবু কোনো মতে চলে। আমার পড়াশোনার জন্য এখানে আসা। ঢাকায় থেকে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করি। এই সময়ে বিয়ের কথা নেহাতই হাস্যকর বিষয়। তবু দেখুন, জীবনের বাঁকে এলো এমন একদিন, যখন আমাকে আপনার সঙ্গে বেঁধে দেওয়া হলো। কিন্তু সমস্যা কোথায়? আমার জীবন এমনিতেই কঠিন, আর একটু কঠিন হলে ক্ষতি কি? তবে আপনার খুব ক্ষতি হলো বলুন? জাহান কিছুটা অবাক হয়ে বলে। মানে? তাইয়ান হালকা হাসল। আপনার তো বড় ক্ষতি হয়ে গেল। দেখুন না, এমন স্বামী যে তার স্ত্রীর জন্য একটা বেনারসি কিনে দেওয়ারও সামর্থ্য রাখে না। আন্টি বলেছিলেন, নতুন বউ নাকফুল থাকা চাই। সোনার নাকফুল। সিটি গোল্ডে চলে না। যা দিয়েছি তাতেও সোনার পরিমাণটা সামান্য। মাঝে একটা পাথরও আছে। এর বেশি দেওয়া আমার সাধ্যের বাইরে। জাহান মাথা তুলে বলল, আপনি যে আমাকে স্বীকার করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন, এর চেয়ে বড় কিছু আর কি হতে পারে? টাকা দিয়ে কি সব পাওয়া যায়? মানুষ যদি ঠিক হয়, এসবের কি এত মূল্য? আপনি জানেন, টাকা দিয়ে হয়তো সবকিছু কেনা যায় না, কিন্তু টাকা না থাকলে অনেক দরজা বন্ধ হয়ে যায়। আমার বাবা মা, তারা একসময় বড়লোক পরিবারের সন্তান ছিলেন। কিন্তু প্রেমের বশ্যতা তাদের সেই প্রাচুর্য থেকে দূরে নিয়ে যায়। পরিবার ছেড়ে পালিয়ে গিয়ে তারা ঘর বাঁধেন। প্রথমে ছিল সুখ, ছিল শান্তি। কিন্তু একদিন দুর্ঘটনায় বাবা গুরুতর আহত হলেন। মা অনেকের দ্বারে দ্বারে গিয়েছিলেন সাহায্যের আশায়। কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ায়নি। শেষ পর্যন্ত সেই ছোট্ট বাড়িটা বিক্রি করে বাবার চিকিৎসা চালাতে হয়েছিল। তারপর যাটুকু সম্বল ছিল, নিয়ে তারা চলে আসেন রাজলক্ষ্মীপুরে। সব পরিচিত মুখ থেকে দূরে। সেখানেই গড়ে তোলেন তাদের নতুন সংসার। আমি জানি, টাকার মূল্য কতখানি। আমি চাই উপার্জন করতে, পরিবারকে সুখ দিতে। কিন্তু বড়লোক হতে চাই না। বড়লোকদের আমি ঘৃণা করি। আমার দাদা নানা যারা সম্পদের অহংকারে মানুষ ভুলে যায়, আমি তাদের মতো হতে চাই না। জাহান খুব মন দিয়ে শুনছিল তাইয়ানের কথা। অজানা এক ব্যাকুলতা ধীরে ধীরে তার বুকের মধ্যে বাড়তে থাকে। তাইয়ান হঠাৎ প্রশ্ন করে বসল, আপনার কষ্টের কাহিনী তো খানিকটা জানি, বাকিটা জানতে পারি? আপনি কি সত্যিই ফিরে যেতে চান না? জাহান চোখ নামিয়ে বলল, আপনি যদি রাখতে চান, আমি সত্যিই এর ফিরতে চাই না। আমার জীবনটাও গল্পের কাহিনী থেকে কম না। যখন আমার বয়স 5, তখনই আমার বাবা মারা যান। আম্মু পরে অন্য একজনকে বিয়ে করেন। আমার স্থান হয় সেখানে। একটি সন্তান জন্ম দিতে গিয়ে আম্মু ও পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমি রয়ে গেলাম সৎ বাবার সংসারে। সেও কিছুদিন পর আবার বিয়ে করলেন। আমার জীবনটা বড় ভারী মনে হতো, যেন এক অন্ধকার টানেলের মধ্যে হাঁটছি দিনের পর দিন। 3 মাস আগে জাহিদের সঙ্গে পরিচয়। তারপরের ঘটনা তো আপনি জানেন। ব্যাস, এটাই আমার পুরো জীবন। একটা বড় জীবনের বড় ছোট গল্প। এরকম একটা মেয়েকে আপনি স্ত্রী বলে গ্রহণ করলেন কেন? তাইয়ান হেসে বলল, আপনার উপর দয়া করেছি, আমি এমনই দয়ালু। আচ্ছা, মজা করছি। আসলে হয়তো আল্লাহ আমাদের জন্য এইরকমই লিখে রেখেছিলেন। আমি ভবিতব্য মেনে নিয়েছি।
অনেক তো কথা হলো, এবার একটু বিশ্রাম নেবেন। আপনার নামটা ঠিক মনে করতে পারছি না, কি যেন ছিল? নূরজাহান। তাইয়ান বিছানায় উঠে একপাশে শুয়ে পড়ল। চোখ তুলে জাহানের দিকে তাকিয়ে বলল, নামটা সুন্দর বটে, তবে অনেক বড়। চলুন, আপনি লাইটটা বন্ধ করে শুয়ে পড়ুন। সারা রাত বসে থাকবেন নাকি? জাহান একবার তাকালো তার দিকে। বুকের গভীরে যে ভয়ের সংকোচ নেই তা নয়, তবু নিজেকে ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টায় সে বলল, লাইটটা থাক। তাইয়ান হো হো করে হেসে উঠল। বলল, এই আপনি আমাকে বিশ্বাস করেন? এই আপনার সাহস? জাহান কিছুটা সংকোচে লাইট বন্ধ করল। তারপর এসে অন্যদিকে ঘুরে বিছানার এক প্রান্তে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। তাইয়ান তখনও হাসছিল। বিষয়টা বিশ্বাসের না। আমি যথেষ্ট সাহসী। তাইয়ান আবার ডাকল, নূর। জাহানের বুকের কোথায় যেন ধক করে উঠল। তাইয়ানের এমন করে ডাকায় বড় অদ্ভুত এক অনুভূতি হল। তাইয়ানের মুখে শুধু নূর নামটা যেন কানে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আপন শোনাল। ছোট করে উত্তর দিল, হুমম। আমার সঙ্গে আপনার বাকি জীবনটা সহজ হবে না। খুবই কঠিন পথ। পারবেন তো এই পথের বোঝা নিতে? আচ্ছা, আপনার বয়স কত? নিশ্চয়ই পড়াশোনা করতেন। 19। আপনি যদি কিছু মনে না করেন, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? তাইয়ান এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার বয়সটা আবেগের। তবে সব কথা জানার জন্য সারা জীবন তো পড়ে আছে, যদি আপনি থাকেন। আপাতত এখন ঘুমান। আমি খুব ক্লান্ত। কিন্তু হাজারো ক্লান্তি তাইয়ানের চোখে ঘুম আনতে পারল না। তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হাজার চিন্তা। সে কিভাবে বাবা মায়ের সামনে দাঁড়াবে? কি উত্তর দেবে? তারা কি এই সম্পর্ক মেনে নেবে? তারা কি বিশ্বাস করবে? আর এই মেয়েটিকেই বা সে কিভাবে ভালো রাখবে? কিভাবে তার সমস্ত চাহিদা, স্বপ্ন পূরণ করবে? সে কি পারবে? জাহানও চুপচাপ শুয়ে রইল। তার ভিতরেও তোলপাড়। সে কি ঠিক করল? সে কি সঠিক পথেই পা বাড়াল? সকালের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ঘরের কোণে কোণে। জানালার ফাঁক গলে সূর্যের নরম কিরণ এসে পড়েছে বিছানার উপর। তাইয়ানের তাড়াতাড়ি উঠার অভ্যাস আজও তার ব্যতিক্রম হল না। সকাল সকাল তার টিউশনি আছে। তবু আজ কি এক অদ্ভুত টান তাকে বিছানা ছাড়তে দিল না। জাহান তখনও গভীর ঘুমের রাজ্যে তলিয়ে। তাইয়ান ডাকল না তাকে। শুধু অপলক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে থাকল। মেয়েটাকে সেইভাবে দেখা হয়নি। এই মেয়েটিকে তার স্ত্রী বলে বিশ্বাস করতে এখনো কেমন অবাস্তব লাগলো তার কাছে। সূর্যের আলোয় জাহানের মুখ যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। গায়ের বর্ণ ফর্সা। সেই রঙে কোনো নিষ্প্রাণ ফ্যাকাশে ভাব নেই। ঘুমের মধ্যেই চোখ মুখ একটু কুঁচকে যাচ্ছে মাঝে মাঝে। তাইয়ান বিস্ময়ে দেখল এই ছোট ছোট ভঙ্গিমা কি অবর্ণনীয় কোমল। ডান চোয়ালে একটা কালো তিল আছে। একটু বড়, কিন্তু তাই যেন আরো বেশি সুন্দর করে তুলেছে মেয়েটিকে। ঠিক যেন ফর্সা কাগজের উপর এক বিন্দু কালির ছোঁয়া, অপূর্ব, একেবারে নিখুঁত। নাকে ছোট্ট সোনার নাকফুল সূর্যের আলোয় হালকা ঝিলমিল করছে। তাইয়ানের বুকের ভিতর হঠাৎ অজানা এক মুগ্ধতা ঢেউ তুলল। এমন করে কারো প্রতি তার কখনো টান জন্মায়নি। জাহান ঘুমের মধ্যেই একটু নড়ে উঠল। চোখের ভাঁজ আরো একটু কুঁচকে গেল। তাইয়ান মৃদু হাসল। উঠে গিয়ে জানালার পর্দা টেনে দিল। আলোটাকে একটু সরিয়ে দিল মেয়েটির শান্ত ঘুমের জন্য। তারপর আস্তে পা ফেলে নিচে নেমে গেল। জাহানের ঘুম ভাঙল অনেক বেলায়। ঠিক কতটা দেরি হয়েছে সে জানে না। জানালার পর্দা সরাতেই কড়া রোদের তীব্র আলো চোখে এসে লাগল। বুঝতে পারল বেলা বেশ গড়িয়ে গেছে। তাইয়ান কোথায়? কেন ডাকল না?
এমন প্রশ্ন মনে আসতেই হঠাৎ চোখে পড়ল টেবিলের ওপর সযত্নে রাখা এক টুকরো স্টিকি নোট। জাহান তুলে নিল সেটা। তাতে ছোট ছোট অক্ষরে লেখা, নূর, আপনাকে ডাকিনি। এই মুহূর্তে আপনাকে ঘুমের রাজ্য থেকে টেনে আনা যেন এক ধরনের অন্যায় বলে মনে হলো। মনে হলো আপনার ঘুম আমার কাছে সবচেয়ে কোমল আমানত। আমার টিউশনি আছে, যেতেই হবে। তাড়াতাড়ি ফিরব। ততক্ষণ অপেক্ষা করবেন? তাইয়ান। জাহানের ঠোঁটে আলতো এক টুকরো হাসি ফুটে উঠল। এত ছোট্ট একটা নোট, অথচ তাতে কি অপূর্ব মায়ের ছোঁয়া। তাইয়ান বলেছে সে অপেক্ষা করবে কিনা? কি অদ্ভুত কথা। এই অপেক্ষার মাঝে কি কোনো না বলা কথা লুকিয়ে আছে? অপেক্ষা কেন করবে না? কি বোঝাতে চাইল? দুপুর গড়িয়ে গেছে। প্রবল রৌদ্রের খরতাপে জর্জরিত হয়ে তাইয়ান ঘরে ফিরল। হাতে 2টি শপিং ব্যাগ। মুখমণ্ডলে ক্লান্তির রেখা। শ্যামবর্ণ ত্বকে দিনের জ্বলন্ত সূর্যের ছাপ পড়েছে। গায়ের পাতলা শার্টটি ঘামে ভিজে গায়ে লেপ্টে আছে। শরীর তার ক্লান্ত, তবু মনে এক অদ্ভুত প্রশান্তি। ঘরে ঢুকেই সে দেখল চারদিকে নিস্তব্ধতা। ওয়াশরুম থেকে পানির টুপটাপ শব্দ কানে এল। বুঝতে বাকি রইল না জাহান হয়তোবা গোসলে। তাইয়ান ধীর পায়ে ব্যাগ দুটি নামিয়ে জানালার ধারে গিয়ে দাঁড়াল। ঠিক সেই সময় জাহান বেরিয়ে এল। দেয়ালে লাগানো বড় আয়নাটির সামনে গিয়ে দাঁড়াল। পরনে সাদাসিধে একখানা সুতির শাড়ি, যেটি সে হয়তো কোনোমতে গায়ে জড়িয়েছে। ভিজে চুল থেকে এখনো টুপটাপ করে পানি পড়ছে। শাড়ির আঁচল একবার খসে পড়ে সে আবার তুলে নেয়। তবুও চলছে এই শাড়ি পরার অবিন্যস্ত চেষ্টা। তার অলক্ষ্যে তাইয়ানের দৃষ্টির সীমারেখায় ধরা পড়ে গেল। তাইয়ান চুপচাপ তাকিয়ে। সে চাইলেও হয়তো চোখ ফেরাতে পারত, তবুও মানুষ তো চোখের দায়ও কখনো কখনো বড় কঠিন। একটুকু কাশি দিয়ে তাইয়ান নিজের উপস্থিতি জানান দিল। হঠাৎ করেই জাহান আঁতকে উঠল। যেন ভূত দেখেছে তেমন বিস্মিত নয়নে তাইয়ানের দিকে চেয়ে বলল, আপনি আপনি কখন এলেন? তাইয়ান অল্প হেসে বলল, অনেকক্ষণ হলো এসেছি। তবে আপনি এমন অসতর্ক থাকলে তো সমস্যা। বাড়িতে যে আপনার স্বামী ছাড়াও আরও 3জন পুরুষ আছে, সে খেয়াল কি আপনার আছে? এভাবে চলবে বলুন তো? আসলে বাড়িতে আন্টি ছাড়া এই সময় কেউ তো থাকে না। আমি ভাবতেই পারিনি আপনি ফিরে আসবেন। আপনি অন্তত আমাকে ডাকতে পারতেন, তাই না? তাইয়ান এগিয়ে গিয়ে বলল, আমার তেমন প্রয়োজন মনে হয়নি। আর আমি তো। তাইয়ানের ঠোঁটের কোণে অদ্ভুত এক মৃদু হাসি। জাহান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি তো, এই কথার মধ্যে যেন কিছু একটার ইঙ্গিত লুকিয়ে আছে। তাইয়ানের কথার অর্থ বুঝে উঠতে না পারলেও অজানা এক লজ্জায় আর্স হয়ে পড়ল। কচি গালের কোণে রক্তের লাজুক ঢেউ ছড়িয়ে পড়ল। তাইয়ান ওয়াশরুমে চলে গেল। ফিরে এসে চোখে মুখে জল ছিটিয়ে একখানা সাদা টি শার্ট পরতে পরতে বলল, আপনার গলার চেইনটা স্বর্ণের না, তাই তো? জাহান একটু থতমত খেয়ে বলল, হ্যাঁ, কেন বলুন তো? তাইয়ান জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, মানুষের চোখ যা দেখে, সত্য সবসময় তাই নয় নূর। কখনো কখনো আয়নাও মিথ্যে দেখায়, তাই না? তাইয়ানের কথাটা গেঁথে গেল জাহানের মনে। কথার ভেতর লুকিয়ে থাকা অজানা সংকেত তাকে কেমন অস্বস্তি করে তুলল। কিছু বলার আগেই তাইয়ান আবার বলল, আচ্ছা নূর, আপনি কি আমাকে এমন কিছু বলতে চান যা এতদিন বলতে পারেননি? এমন কোনো সত্য যেটা আপনি হয়তো অনেকদিন ধরে লুকিয়ে রেখেছেন? জাহানের হঠাৎ গলা শুকিয়ে এল। বুঝে উঠতে পারল না কি বলবে। আপনি কি বলতে চাইছেন? তাইয়ান ধীরে ধীরে এগিয়ে গেল। ব্যাগের ভেতর থেকে একটা ভাঁজ করা খবরের কাগজ বের করে জাহানের দিকে বাড়িয়ে দিল। তার ঠোঁটে অদ্ভুত এক শান্ত হাসি। যেন বুঝে না বোঝার ভান করা এক অমায়িক অভিমান।
এখানে আপনার কি কোনো যমজ বোন আছে, নূর? থাকলেও নাম তো এক হবে না। দেখুন, এখানে স্পষ্ট লেখা, বিশিষ্ট ব্যবসায়ী মরহুম নিহারণ তালুকদারের একমাত্র কন্যা নূরজাহান তালুকদার, বিগত 15 দিন যাবৎ নিখোঁজ। খোঁজ দিলে পুরস্কার দেওয়া হবে। ছবিটা আপনি, তাই না? জাহান যেন বজ্রাহত হয়ে দাঁড়িয়ে রইল। চট করে কিছু বলার ভাষা খুঁজে পেল না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে তাইয়ানের হাত দুটি ধরে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে। তাইয়ান আলতো করে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর দু হাত দিয়ে জাহানের বাহু ধরে খুব কোমল স্বরে বলল, এসবের মানে কি, নূর? আপনি এসব করছেন কেন? আপনি এমন সচ্ছল জীবন ফেলে আমার মতো সামান্য একজন মানুষের সঙ্গে এই অনাহার অভাবের জীবন কাটাচ্ছেন কেন? আপনার বাবা আপনাকে বিপুল সম্পত্তির উত্তরাধিকারী করে রেখে গেছেন। আপনি সেই বিশাল ঐশ্বর্যের একমাত্র মালিক। বলুন, কেন? এসব মিথ্যের কারণ কি? কেন আমাকে ঠকালেন নূরজাহান তালুকদার? জাহান মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ধীরে ধীরে চোখ তুলে তাইয়ানের দিকে তাকাল। ভেজা চোখে কাপা কণ্ঠে বলল, আমি কখনোই আপনাকে মিথ্যে বলিনি। যা যা বলেছি সবই সত্য। শুধু এটুকু বলিনি যে আমি ধনী পরিবারের মেয়ে। আমার জীবনে অর্থের কোনো অভাব ছিল না। যার অভাব ছিল তা হলো ভালোবাসা, যত্ন আর এক টুকরো নির্ভেজাল সুখ। আমি কাউকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে আসিনি। তবে তখন অচেনা একটা মানুষকে জীবনের এত কথা বলতে চাইনি বলেই যা মাথায় এসেছিল তেমনই বলেছি। প্রেমিকের কথাটা বাদে বাকি যা কিছু বলেছি তা কিছুই মিথ্যে নয়। আমার মা মারা যাওয়ার পর আমার সৎ বাবা, যিনি মুখে বাবা ছিলেন অথচ মনে ছিলেন এক পাষাণ, আমার সমস্ত সম্পত্তি দখল করতে চেয়েছিলেন। আমাকে জোর করে এক ঘৃণ্য লোকের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। সারা জীবন আমার সম্পত্তি ভোগ করে আমাকে ওই নরকে ফেলে রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম এসব সহ্য করে বাঁচার থেকে মরে যাব, আম্মুর কাছে চলে যাব। আমি আপনাকে সব বলতাম, তাইয়ান। সব বলতাম। কিন্তু আপনি সেদিন বলেছিলেন আপনি ধনী মানুষদের ঘৃণা করেন। আপনার সে কথায় ভয় পেয়েছিলাম। যদি আপনি আমাকে ভুল বোঝেন, যদি আপনি আমাকে তাড়িয়ে দেন। তাই চুপ করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনো আপনাকে ঠকাতে চাইনি। আমি শুধু একটু আশ্রয় চেয়েছিলাম। তাইয়ান ধীরে ধীরে জাহানকে ছেড়ে দিয়ে জানালার ধারে এসে দাঁড়াল। বাইরে তাকিয়ে রইল। গলার স্বর নরম করে কোথাও একটা অনিশ্চয়তা নিয়ে বলল, তা আপনি ঠিক কতদিনের আশ্রয় চান, নূর? জাহান কিছুক্ষণ চুপ করে থাকল। হয়তো নিজের সমস্ত সাহস জড়ো করছিল। ধীরে ধীরে এগিয়ে এসে তাইয়ানের পেছনে থেকে জড়িয়ে ধরল। বুকের গভীর থেকে কান্নার ধাক্কা উঠল। আর্ত কণ্ঠে ফিসফিস করে বলল, সারা জীবনের আশ্রয় চাই আপনার কাছে। আমাকে লুকিয়ে রাখুন, এইভাবেই সারা জীবন। আমি আর ফিরতে চাই না সেই বিষাক্ত জীবনে। এই অচেনা শহর, এই অজানা মানুষের ভিড়ে আপনার পাশে থেকে জীবন কাটিয়ে দিতে চাই। আপনি জানেন, এই কয়েকটা দিনে আমি আমার জীবনের সবচেয়ে খাঁটি সুখ খুঁজে পেয়েছি। এতটা শান্তি আমি কখনো পাইনি, বিশ্বাস করুন। প্লিজ, আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ফেলে দেবেন না। তাইয়ান দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এই মেয়েটার কান্না খাঁটি। তবু কোথাও তার মনের গভীরে এক অজানা সংশয়। নিচু গলায় বলল, নূর, আমার তো এখন বারবার মনে হচ্ছে আমি হয়তো আপনাকে ভালো রাখতে পারবো না। আজকের পর থেকে আরো বেশি করে মনে হচ্ছে আপনি আমার সাথে কখনোই ভালো থাকবেন না। জাহান তাইয়ানকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। চোখের জল মুছে নিয়ে বলল, কিন্তু আমি তো আপনার সাথে আছি, তাই না?
হাজার দামি খাবারের থেকে আপনার সঙ্গে 1 কাপ চা আর 2টা বিস্কুট আমাকে বেশি শান্তি দিয়েছে। আমি যতটা সুখ আপনার সঙ্গে পেয়েছি, সারা জীবনে এত শান্তি পাইনি। প্লিজ, আমাকে ভুল বুঝবেন না। আমাকে ফিরিয়ে দিবেন না। তাইয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। দৃষ্টিতে এক অদ্ভুত কোমলতা। জাহানকে টেনে নিল বুকে, জড়িয়ে ধরল। ঠিক আছে, শান্ত হন। আপনি যদি ফিরতে না চান, আমি কখনোই আপনাকে ফেরাবো না। আপনি থাকুন এখানে আমার পাশে, আমার কাছে। ভালোবাসি আপনাকে নূর। ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। জাহান তাইয়ানের বুকের মাঝে মুখ লুকিয়ে কান্নায় ভেঙে পড়ল। সেদিনের পর থেকে যেন এক নতুন সূর্য উঠেছে তাইয়ান আর জাহানের জীবনে। তাইয়ান প্রতিনিয়ত জাহানের অবধারিত খেয়াল রাখে। জাহান যদি আঙুল বাঁকায়, তাইয়ান যেন তার আগেই বুঝে ফেলে। কোনো কিছুর অভাব বা কষ্ট তার জীবনে যেন ধরা না দেয়, সে চেষ্টা করতে করতে তাইয়ানের নিজের দম ফেলার অবকাশ থাকে না। পড়াশোনা, টিউশনি, সংসারের শত ব্যস্ততার ভারে তাইয়ান নিয়ে পড়লেও দিনের শেষে যখন সে জাহানের কোলে মাথা রাখে, কিংবা তার সঙ্গে নির্ভর হাসির খেলায় মেতে ওঠে, তখন সমস্ত ক্লান্তি কোথায় যেন গলে যায়। যেন পৃথিবীর সমস্ত সুখ তার এই ছোট্ট ঘরেই বন্দী হয়ে যায়। তাইয়ান প্রতিদিন সকালে ঘর ছাড়ে। আর জাহান সারাটা দিন তাইয়ানের অপেক্ষায় থাকে। যেমন আকাশের দিকে তাকিয়ে থাকে এক চাতক পাখি। অট্টালিকার রাজ্য কিংবা ধনসম্পদের পাহাড়, কিছুই জাহানের কাছে তাইয়ানের ছোট্ট সংসারের শান্তির সমান নয়। সেদিনও তার ব্যতিক্রম হল না। জাহানের ঘুম ভাঙতেই প্রথমেই তার চমক লেগে গেল। দেয়ালের ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আবারও তাইয়ান তাকে না ডেকেই নীরবে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। এই এমন এক অভ্যাস যা জাহানের জানা। তাইয়ান প্রায়ই এভাবে জাহানকে ঘুমাতে রেখে নীরবে বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে তাইয়ান প্রতিবারই ঘুম না ভাঙানোর এই ছোট্ট দোষটুকু মিষ্টি করে ঢাকার চেষ্টা করে একটি চিঠির মাধ্যমে। এই যেন জাহানের জন্য এক অনিবার্য সকাল উপহার। তাইয়ান যখনই না ডেকে চলে যায়, তখনই টেবিলের উপর একটি চিঠি রেখে যায়, যাতে জাহানের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তার হৃদয় তাইয়ানের অস্তিত্বটুকু ছুঁয়ে যায়। এদিনও তার ব্যতিক্রম হল না। জাহান ব্যাকুল হয়ে খাট থেকে নেমে এল। টেবিলের উপর রাখা তাইয়ানের হাতের লেখা চিঠিটি দেখে তার চোখে যেন এক নীরব প্রশান্তির ঢেউ বয়ে গেল। প্রিয় তন্দ্রময়ী, আজও তোমার ঘুম ভাঙার অধিকার নেওয়ার ধৃষ্টতা আমার হয়নি। জানি তুমি রাগ করবে, অভিমানে মুখ ফুলিয়ে রাখবে। তবুও কি করব বলো? ভোরের আলোর মৃদু পরশে তোমার নিদ্রাভঙ্গের মুখখানি দেখার লোভ বড়ই নিষ্ঠুর। তোমার এলোমেলো চুল, আধো ঘুমে অবগুণ্ঠিত দুটি চোখ, ফোলা ফোলা মুখশ্রী সব মিলিয়ে যেন এক তীব্র মায়ের আবরণ। সে মায় প্রতিনিয়ত ডুবে যেতে ইচ্ছে করে। প্রতিদিন আরো গভীরে, আরো নিঃশ্বাস ফেলে তোমাকে আমার সোহাগের শিকলে বেঁধে রাখতে ইচ্ছে করে। তবু হায়, পৃথিবীর দায় আমাকে নির্বাকের মতো পথ ধরতে বাধ্য করে। যাবার পথে যখন পিছন ফিরে দেখি জানালার ফাঁক গলিয়ে তুমি যে দৃষ্টিতে তাকিয়ে থাকো, সে দৃষ্টি উপেক্ষা করে আমার যাওয়াটা বড্ড কঠিন হয়ে ওঠে। মনে হয় ফিরে আসি, তোমার বুকের উষ্ণ আশ্রয়ে নিজেকে সমর্পণ করি। আমি ভেবেছিলাম সংসার জীবন বুঝি কেবল দুঃসহভার, বুঝি কেবল হিসেবের খাতা। ভাবতাম দুজন মানুষের একত্রে পথচলা বুঝি শুধুই কর্তব্যের নির্মম পালা। অথচ দেখলাম সারাদিনের অবসাদের শেষে যখন তোমার মুখপানে চেয়ে থাকি, সমস্ত ক্লান্তি যেন অনায়াসে কোথায় বিলীন হয়ে যায়। যখন ঘরের দুয়ার খুলে দেখি তুমি মুখখানি ফুলিয়ে বসে আছো, তোমার চোখে অভিমানের ম্লান ছায়া, তখন আমার বুকের গভীরে এক অদ্ভুত পূর্ণতার ঢেউ জাগে। আমি তোমার সকল অভিযোগ নির্বাকভাবে মাথা পেতে নিই, শুধু তোমার এক টুকরো হাসির জন্য। এই হাসিটা আমার বড্ড ভালো লাগে। বিশ্বাস করো, যদি একদিকে পৃথিবীর সমস্ত প্রাপ্তি সাজিয়ে দিই এর অপর দিকে রাখি তোমার সেই হাসি, আমি নিঃসন্দেহে তোমার হাসির পক্ষেই দাঁড়াবো। এই হাসিটা তুমি আমার জন্য হাসবে, সময় মতো খেয়ে নেবে।
খুব বেশি অভিমান না করে বরং অপেক্ষা করো। অপেক্ষার যাবতীয় পাওনা আমি রাতে সুদে আসলে পুষিয়ে দেব। তোমাকে এমন ভালোবাসবো যে ভালোবাসাতেই তুমি অতিষ্ঠ হয়ে উঠবে, আর সেই অতিষ্ঠতার মধ্যেই আমি খুঁজে নেব আমার জীবনের সমস্ত পরিপূর্ণতা। তাইয়ান। চিঠির শেষ অক্ষরটিতে পৌঁছতেই জাহান যেন এক লজ্জার আবরণে নিজেকে আড়াল করতে চাইল। তাইয়ানের নীলাঞ্জন শব্দবিন্যাসে এমন কিছু অকপট, নিঃসংকোচ উচ্চারণ ছিল যা তার অপরিণত হৃদয়ে এক তীব্র স্ফুলিঙ্গের মতো স্পর্শ করল। গাল দুটি লজ্জার রক্তিম আছড়ে জ্বলে উঠল। ইস, কি নিঃসংকোচ স্পর্ধা! লোকটা যে এমন নির্লজ্জ ভঙ্গিতে তার মনের কথা লিখে যাবে তা জাহান কখনো কল্পনাও করেনি। জাহান ভাবতেই পারল না লোকটা এভাবে তার মনে তুমি সম্বোধনের অবাধ প্রবেশ ঘটাবে। এই তুমি যেন এক অজানা কম্পনে তার অন্তঃস্থলে ঢেউ তুলছে বারবার। চিঠির সেই ঘোর থেকে জাহানকে ফিরিয়ে আনলো নিচ থেকে ভেসে আসা একটানা ডাকে। কেউ যেন বারবার ডেকে যাচ্ছে, বাড়িতে কেউ আছেন? জাহানের মনে পড়ল আজ ফিরোজার মায়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। জোবান আর বাকিরাও তাইয়ানের সাথে যার যার কাজে বেরিয়ে গেছে। সুতরাং এখন পুরো বাড়ি জাহানের একার দখলে। চিঠিটি যত্ন করে বিছানায় রেখে ওড়নাটা টেনে নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এল। বারান্দায় এসে দেখে মাঝবয়সী এক লোক দাঁড়িয়ে আছে। উচ্চতায় মধ্যম, গালে চাপদারির ভিড়ে কোথাও কোথাও কিছু পাকা চুলের ঔজ্জ্বল্য ফুটে উঠেছে। চেহারা বেশ সুগঠিত, মোটের উপর সুপুরুষই বটে। লোকটির হাতে দুইখানা ভারী ব্যাগ। জাহান ওড়নাটা আরো খানিকটা গুছিয়ে নিয়ে এগিয়ে গিয়ে নম্রস্বরে বলল, আসসালামু আলাইকুম। লোকটি মৃদু হাসিতে উত্তর দিয়ে প্রশ্ন করল, বাড়িতে ফিরোজা আপা বা তাইয়ান তারা কেউ নেই? আর তুমি কে, মা? জাহান কিছুমাত্র আন্দাজ করতে পারল না লোকটি কে হতে পারে। ভাবল, নিশ্চয় ফিরোজা আন্টির কোনো আত্মীয় হবেন। সে বলল, আসলে আন্টি তার মায়ের কাছে গেছেন, আর জোবান ভাই আর বাকিরা সকালেই যার যার কাজে বেরিয়ে গেছেন। আপনি ভেতরে এসে বসুন না। লোকটি ব্যাগ দুটো নামিয়ে রেখে বারান্দার এক কোণে বসে পড়ল। বলল, এক গ্লাস পানি হবে, মা? অবশ্যই। আপনি বসুন, আমি এখনই নিয়ে আসি। জাহান ভিতর থেকে ঠান্ডা পানি এনে দিল। লোকটি ধীরে ধীরে নিখুঁত নিয়মানুবর্তিতায় পানি পান করল। খালি গ্লাসটা জাহানের দিকে এগিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করল, তা মা, তুমি তো বললে না তুমি কে? এখানে কি তুমি থাকো? আমি জাহান। আসলে আমার স্বামীর সাথে এখানে থাকি। লোকটির চোখ দুটো ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। প্রশ্ন করল, তোমার স্বামী? কি নাম তার? তাইয়ান। তাইয়ান মজুমদার। লোকটির মুখাবয়ব যেন মুহূর্তেই পাল্টে গেল। আশ্চর্য আর কিছু অদ্ভুত উত্তাপ তার মুখে ফুটে উঠল। সে উঠে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি বললে তুমি? তাইয়ান? তাইয়ান মজুমদার তোমার স্বামী? হ্যাঁ, কেন বলুন তো? তোমাদের বিয়ে কবে হলো? এই তো প্রায় 2 মাসের উপরে হবে। আপনি কি ফিরোজা আন্টির কোনো আত্মীয়? আপনার কি ওনার সাথে কিছু দরকার ছিল? লোকটির মুখখানি মুহূর্তেই কঠিন হয়ে উঠল। কপালে রক্তিম ভাঁজ, চোখে অপরিচিত তেজের রেখা। একটু কঠোরভাবে বলল, এই ব্যাগ দুটো রেখে গেলাম। তোমার স্বামী যখন ফিরবে তাকে বলো তার বাবা এসেছিলেন। নিশীথ বেলা, ঘরের কোণে চাপা আলো, বাতাসে একরকম নীরবতা জমে। পায়ের শব্দ না করেই তাইয়ান ঘরে প্রবেশ করল। সারাটা দিন কেমন ছটফট করে কেটেছে জাহানের। না জানি কি হবে। তাইয়ান জানতে পারলে কি হবে? রাগ করবে? ঘৃণা করবে? তাদের সম্পর্কটা কি এলোমেলো হয়ে যাবে? এমন হাজারো ভাবনার ফাঁদে পড়ে কিছুক্ষণ সে নিঃশব্দে কেঁদেও নিয়েছে।
তাইয়ান দেখল জাহান চুপ করে বিছানায় বসে আছে, মুখটা মলিন চাঁদের মতো নিষ্প্রভ। ভাবনার অতলে ডুব দিয়ে সে যেন জগতের সারা ভুলে গিয়েছে। তাইয়ান ধীরে ধীরে পাশে গিয়ে বসল। কানের পাশে আলতো একটা নিঃশ্বাসে ফুদিল মাত্র। চমকে উঠল জাহান, চোখ তুলে দেখল সেই চিরপরিচিত হাসিটা। গালের কোণে গজদাঁতের ছিকছিকে দীপ্তি, কপালে ঘাম জমে জলজল করছে। জাহান উঠে দাঁড়াতেই তাইয়ান কৌতূহলে বলল, কি হয়েছে নূর? এত কি ভাবনায় ডুবেছিলেন বলুন তো? জাহান অপ্রস্তুত। মুখে সামান্য হাসি ফুটিয়ে বলল, তেমন কিছু না। আপনি এমন চুপি চুপি আসেন কেন বলুন তো? জাহান ধীরে ধীরে গিয়ে এক গ্লাস পানি আনল, তাইয়ানের হাতে দিল। তাইয়ান কিছু না বলে স্বাভাবিকভাবে পানি পান করল। তবুও বুঝতে পারল জাহানের মধ্যে কিছু একটা যেন অস্থিরতা, গলার স্বরে হালকা কম্পন। তাইয়ান বলল, কি হয়েছে নূর? কিছু বলতে চান বুঝি? জাহান একটু কাঁপা গলায় বলল, আজ আজ আপনার বাবা এসেছিলেন, আর আমি না বুঝেই ওনাকে আমাদের বিয়ের কথা বলে ফেলেছি। এইটুকু বাক্য বলতেই তাইয়ানের হাতে থাকা গ্লাসটা মাটিতে পড়ে গিয়ে এক বিকট শব্দ করে ভাঙল। ঘরটা এক মুহূর্তে কেঁপে উঠল। কাছের টুকরার মতোই জাহানের বুকের মধ্যে কি যেন খানখান হয়ে গেল। সে এক পা পিছিয়ে দাঁড়াল, চোখে অশ্রুরা বাসা বেঁধেছে। সামনে সবকিছু ইতোমধ্যে ঝাপসা। গলায় কাঁপুনি। বলল, আমি সত্যিই বুঝতে পারিনি উনি আপনার বাবা। আমি। কথা শেষ হতে দিল না তাইয়ান। অপ্রত্যাশিত রূপে সে জাহানকে বুকে টেনে নিল। এতটা সহজ, এতটা গভীর ছিল সেই আলিঙ্গন যে যেন পৃথিবীর সমস্ত আশ্রয় সেখানে সুরক্ষিত। জাহানের হৃদয়ে দীর্ঘক্ষণ জমে থাকা আতঙ্ক এক নিমেষে গলে গেল। তাইয়ান ধীরে বলল, রিল্যাক্স নূর। ভয় পাচ্ছেন কেন? আমি আপনাকে বিশ্বাস করি। জাহান কাঁপা গলায় বলল, কিন্তু আমি। জাহানের কথার মাঝে তাইয়ান বলল, বাবা কি খুব রেগেছিল? কিছু বলেছিল? জাহানের গলা কেঁপে উঠল, চোখে জমা অশ্রুরা আরো প্রখর হল। মনে মনে ভাবল কি একটা ভুল করে ফেলেছে সে। কাঁদো গলায় বলল, উনি কিছুই বলেননি, শুধু 2টা ব্যাগ রেখে চলে গেছেন। আপনার ওপর খুব রাগ করেছেন হয়তো। তাইয়ান এক হাতে জাহানের হাত থেকে ছেড়ে দিয়ে অন্য হাতে আস্তে করে তার চোখের কোণে জমা অশ্রু মুছে দিল। রাগ করাই স্বাভাবিক। কিন্তু আপনি কেন কাঁদছেন? আমি কি আপনাকে কিছু করেছি? কাল আমাদের গ্রামে যেতে হবে, ঠিক আছে? এখন খেতে দিন, খুব ক্ষুধে পেয়েছ। ঠিক আছে। আপনি হাত মুখ ধুয়ে আসুন। যেতে গিয়ে তাইয়ান দাঁড়িয়ে গেল। জাহানের গালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো, তারপর চলে গেল। জাহান অবাক হয়ে তাইয়ানের যাওয়া দেখল। পরের দিন দুপুরে ছেলেকে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখে রোজিনা বেগম অল্প চঞ্চল হয়ে উঠলেন। পা ফড়িয়ে সামনে দৌড়ে এলেন। কিন্তু সঙ্গে থাকা মেয়েটাকে দেখে তার মুখের সেই উজ্জ্বল হাসি যেন এক মুঠো ধুলোয় মিশে গেল। হৃদয়ের গভীরে যেন কোনো একটা ভয় সত্যি হয়ে উঠল। নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তাইয়ান কোমল গলায় বলল, কেমন আছো আম্মু? কিন্তু রোজিনা বেগম কোনো উত্তর দিলেন না। চোখে যেন আগুন লেগে। কণ্ঠে কঠোর করে জিজ্ঞাসা করলেন, সাথে এটা কে, বাবু? ও নূরজাহান। রোজিনা বেগমের কণ্ঠে বিদ্রূপের ছায়া মিশে আরো কঠোর হয়ে উঠল। নাম জিজ্ঞেস করিনি, ওর সাথে তোর সম্পর্ক কি? আর তোর বাবা? বাকিটা বলতে পারেননি তিনি, কারণ পেছনে থেকে রফিকুল্লার তীব্র কণ্ঠস্বর ভেসে এলে, তোমার ছেলে বউ নিয়ে এসেছে। কিন্তু যেভাবে এনেছে সেভাবে তাকে ফেরত যেতে বলো, যেন এই বাড়িতে আর ঢোকে না। রোজিনা বেগম ক্ষিপ্ত চোখে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর বাবার কথার মানে তো ঠিকই। এই কি করলি, বাবু?
আমাদের বছরের পর বছর পরিশ্রমের কি এভাবেই মূল্য দিলি? আম্মু, আমার কথা শুনো। আমি সবটা বলবো, তারপর বিচার করো। রোজিনা বেগম হঠাৎ তাইয়ানের হাত ধরে বললেন, আয় আমার সঙ্গে, কথা বলতে চাই তোর সাথে। তাইয়ান তাকালো জাহানের দিকে। মেয়েটার ভীতু চোখে চোখ পড়ে হৃদয়টা কেমন আঁচড় দিয়ে উঠল। এক হাতে জাহানের হাত ধরার সাথে সাথেই চোখে ইশারা করল, আসুন, নূর। তখনই রোজিনার বললেন, তুই একা, বাবু। আমার সঙ্গে তোর কিছু কথা আছে। আমি চাই না বাহিরের কেউ আমাদের মধ্যে থেকে কিছু শুনুক। কিন্তু আম্মু, উনি তো। এখন কি তোর সঙ্গে আলাদা করে কথা বলার অধিকার ও আমার নেই, বাবু? তাইয়ান মায়ের কঠোর কথা শুনে অপ্রস্তুত হয়ে গেল। নির্বিঘ্নে ছেড়ে দিল জাহানের হাত। রোজিনা বেগম তাইয়ানকে নিয়ে ধীরে ধীরে ঘরের অভ্যন্তরে প্রবেশ করলেন। তাইয়ানের মুখে সমস্ত কথা শুনেও যেন রফিকুল্লাহ বিশ্বাস করতে পারলেন না। ছেলে এত বড় কাজ করলো, বিয়ে করলো, তাও আবার কাউকে না জানিয়ে, এমনকি সংসারও গড়ল, এসব কিছুই মেনে নিতে পারলেন না তিনি। রোজিনারও যেন অভিমান ফেটে পড়ল। তিনি স্তব্ধ হয়ে রইলেন। শুধু মাতৃত্ব তাকে খানিকটা নরম করলেও স্বামীকে অনুসরণ করে নিরুত্তর থাকলেন। আর জাহান, তার কথা শুনে বিষটা যেন আরো তীব্র হয়ে উঠল। কেমন যেন একটা অনাহুত মেয়ে তাদের সংসারে ঢুকে পড়েছে, এটাই ভেবে তারা তাকে মানতে পারলেন না। তাইয়ান অনেক বোঝানোর চেষ্টা করল, হাত জোর করল, ক্ষমা চাইল, কিন্তু রফিকুল্লাহর মন গলেনি। শেষ পর্যন্ত একটাই কথা বললেন, তাতে ছিল কিছুটা শর্ত। এই মেয়েটাকে রেখে দিতে হলে আমাকে ভুলে যেতে হবে। আজ থেকে আমি ভাববো আমার একটা ছেলে এখন মৃত। তার মুখ আমি আর দেখতে চাই না। তাইয়ান চুপ করে রইল। মুখে কোনো শব্দ নেই, চোখে কান্না নেই, কিন্তু ভিতরটা যেন ছিঁড়ে যাচ্ছে। বাবার ওই কথাগুলো বুকের ভিতর এক একটা তীর হয়ে বিঁধল। যার চোখে তাকে নিয়ে গর্ব ছিল, তার সেই চোখে আজ ঘৃণা। নিজেকে সামলে নিল তাইয়ান। যতই বুক ফেটে যাক, ওকে তো ফিরতে হবে, একজন অপেক্ষা করছে। কিন্তু বাইরে এসে দেখে, যেখানে জাহানকে রেখে গিয়েছিল সে আর সেখানে নেই। বুকটা ধড়াস করে উঠল। ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসলো তাইয়ান। দিকবিদিক তাকিয়ে দেখে বাড়ির মূল ফটকের পাশে কাঠের পুরনো বেঞ্চটার উপর জাহান একা বসে আছে, চুপচাপ, গভীর ভাবনায় ডুবে। একটা দীর্ঘশ্বাস ফেলে তাইয়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, এখানে বসে আছেন? আমি ভেবেছিলাম আপনি কোথায় হারিয়ে গেলেন। চলুন, ফিরতে হবে আমাদের। জাহান ধীরে উঠে দাঁড়াল। চোখে ক্লান্তি, ঠোঁটে একটা বিবর্ণ হাসি। আপনার বাবা মানেননি, তাই না? তাইয়ান কিছু না বলে জাহানের একটা হাত ধরল। একটু হাসল। এসব নিয়ে টেনশন না নিয়ে বরং ভবিষ্যতের কথা ভাবুন। এবার আপনি আমি এসেছিলাম, পরের বার আমরা তিনজন হয়ে ফিরব। তখন দেখি বাবা কিভাবে আমাদের না মানেন। এসব ছেটখাটো ব্যাপারে এত ভাবতে আছে? জাহান মাথা ঠেকালো তাইয়ানের বুকের ওপর। বুকের বাঁ পাশে হাত রাখল। জিজ্ঞেস করল, এখানে খুব কষ্ট হচ্ছে, তাই না? মেনে নিতেন ওনাদের শর্ত, ছেড়ে দিতেন আমায়, কি এমন ক্ষতি হতো? তাইয়ান নিঃশ্বাস ফেলে বলল, বাবার শর্ত কঠিন ছিল নূর। শর্ত মানলে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফুটত, কিন্তু আপনাকে ছাড়ালে যে আমার ভেতরের মানুষটা নিঃশ্বাসে নিঃশ্বাসে শেষ হয়ে যেত। সমাপ্ত।